রাজস্থানে এখনো কিছু গ্রাম আছে যেখানে কন্যা সন্তান হওয়ার সাথে সাথেই মেরে ফেলা হয়। যদি সেখানে মেয়েই না বাঁচে তাহলে বিয়ে হবে কি করে তা জানাতে আজ আমি একটি অ্যাওয়ার্ড উইনিং মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভির নাম আনুম্যান। এক্সপ্লেনেশন শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই একটি মেয়ে বলছে প্রত্যেকেরই নিজের নিজের স্বপ্ন থাকে, মেয়েদের একরকম আর ছেলেদের আরেক রকম। আমার স্বপ্ন একটাই, বিয়ে করে সুখে স্বামীর সংসার করব। কিন্তু যখনই আমি কাউকে জিজ্ঞেস করি আমার বিয়ে হবে কবে, তখনই আমার কথা শুনে সবাই হাসে আর বলে তোমার মতো মানুষের ঘর সংসার বিয়ে শাদী বলে কিছু হয় না, তোমরা তো অন্যের বিয়েতে গিয়েই নাচবে। এর পরের সিনে আমরা একটা মেয়েকে অন্ধকার ঘরে বসে কাঁদতে দেখি। ওখানে হরিন্দর নামে একটা লোক এসে ওকে একটি কাপড় দিয়ে বলে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি জামা কাপড় পরে বাইরে আয়। মেয়েটির নাম সাবরি। সাবরি হরিন্দরের পা ধরে বলে দাদা আমাকে বিয়ে দেওয়া বাদ দিয়ে যা কাজ বলবে তাই করে দেব, শুধু আমাকে ছেড়ে দাও। তখন হরিন্দর বলে বিয়ে দিয়ে আমি তো তোকে ছেড়েই দেব, এরপরে শ্বশুরবাড়ি গেলে তোর বড় তোকে ছেড়ে দেবে বলে হাসতে থাকে। সাবরি হরিন্দরের সামনেই ড্রেস চেঞ্জ করলে হরিন্দর বলে এই জামাতে তোকে দারুণ লাগছে, তোকে দেখে আমার মনে উথাল পাথাল হচ্ছে, আর যে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে সে তো তোর জামা কাপড় না খোলা পর্যন্ত কিছুই বুঝবে না। কিছুক্ষণ পর আমরা ভাওয়ার আর ভাইরো নামে দুজনকে দেখি যারা সাবরিকে বিয়ের জন্য কিনতে এসেছে। সাবরিকে দেখে ভাওয়ার খুব লজ্জা পায়। ভাওয়ার হরিন্দরকে বলে মেয়েটিকে আমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু ওর কাগজপত্র কিছু আছে তো নাকি? তা শুনে বিরক্ত হয়ে হরিন্দর বলে আগে বললে আমি এত সময় নষ্ট করতাম না, কাগজপত্রওয়ালা মেয়ে চাইলে এক্সট্রা 20,000 টাকা লাগবে। এই শুনে ভাওয়ারের জেঠু ভাইরো বলে তুই মেয়েকে বিয়ে করবি না কাগজপত্রকে? ভাইরো জানায় কাল যদি মেয়েটি পালিয়ে যায় তখন তো পুলিশে কমপ্লেন করতে কাগজপত্র লাগবেই। জেঠু বলে মেয়েরা পায়ের জুতো হয়, ওদের কাজ ঘরের কাজকর্ম করা আর পুরুষদের খুশি রাখা, এর থেকে বেশি চিন্তা করার ক্ষমতা ওদের নেই। আর তাছাড়া আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমি দেখে রাখবো। এখানে আমরা জানতে পারি ভাওয়ার তার সমস্ত জমিজমা বিক্রি করে 50,000 টাকা নিয়ে বিয়ে করতে এসেছে, তাই একটু কিন্তু কিন্তু করছিল। ওর মা বাবা ছোটবেলায় মারা গেছে, জেঠুর কাছেই মানুষ, তাই জেঠুর কথা ফেলতে পারে না। আর ওখানেই সাবরিকে বিয়ে করে নেয় 50,000 টাকার বিনিময়ে। সাবরি বিয়ে করে শ্বশুরবাড়ি যখন যায় তখন দেখে ও শ্বশুরবাড়ি অনেক দূর। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন দেখে বলে যেভাবেই হোক ভাইরো তার ভাইপোর বিয়ে দিয়েই দিল। তখন ভাইরো বলে আমার তো এই ভাইপো ছাড়া আর কেউ নেই, আমার পর যা আছে সবই ওর, এখন ওকে বিয়ে দিয়ে দিয়েছি, এরপর আমার বিশ্রাম নেওয়ার পালা। রাতের বেলায় বিয়ের খুশিতে গ্রামের কিছু লোকজন ওদের বাড়িতে আসে আর মদের আসর বসে। ওখানে আমরা জানতে পারি ওই গ্রামে মেয়ে জন্ম হয় না, তাই ওখানের লোকেরা অনেক দূরে গিয়ে মেয়ে কিনে এনে বিয়ে করে। অন্যদিকে গ্রামের মহিলারা ঘরের ভেতর সাবরিকে কিভাবে প্রথম রাতেই বরকে বসে আনা যায় তার শিক্ষা দিচ্ছিল। আর এক কথায় সবাই বলছিল যাক ভাওয়ার বেছে বেছে বউটিকে খাসা এনেছে। এইসব নিয়ে বেশ রাত পর্যন্ত ওদের হাসি ঠাট্টা চলতে থাকে। ওদের মদের আসরে ভাওয়ার কিন্তু কোনো ড্রিঙ্ক করে না, কারণ এই রাতের জন্যই ও 35 বছর অপেক্ষা করেছে, তাই মদ খেয়ে কিছুতেই নষ্ট করতে চায় না। এরপর লোকজন তো চলে গেলে যখন ফুলশয্যার জন্য ভিতরে যায় সাবরিকে দেখে ও মুগ্ধ হয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। সাবরি বাধা দেওয়ার চেষ্টা করে বলে আগে আমার কথা তো শোনো। তখন ভাওয়ার বলে কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে, আজ অন্য কিছু করার সময়। এরপর ইন্টিমেট হতে গেলেই বুঝতে পারে জীবনে সে কি ভুল করেছে আর সাবরির ওপর চিৎকার করতে শুরু করে। বাইরে এসে ওর জেঠুকে জানায় হরিন্দর হারামজাদা মেয়ের নাম করে ওর গলায় হিজড়া ঝুলিয়ে দিয়েছে আর 1 কোটি টাকা ওর কাছ থেকে নিয়েছে। তা শুনে ভাইরো জানতে চায় ও ঠিকমতো দেখেছে কিনা। তারপর সব জেনে সাবরিকে গিয়ে খুব মারে আর বলে নিজে হিজড়ে জেনেও কেন ওর ভাইপোর জীবনটা নষ্ট করলো। সাবরি মার খেতে খেতে জ্যাঠা শ্বশুরের পায়ে পড়ে বলে আমারও হাত পা বাঁধা ছিল, অনেকবার রিকোয়েস্ট করেছিলাম হরিন্দরকে, কিন্তু কোনো কথা শোনেনি, বরং ওকে আর ওর ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, তাই সে বাধ্য হয়ে এই বিয়েটা করে। আরও জানায় হরিন্দরের কাছে মানুষ মারা কোনো বড় ব্যাপার না, বরং আপনারা পুলিশের কাছে যান, তাহলেই টাকাটা ফেরত পেতে পারেন আর আমিও মুক্তি পেয়ে যাব। এই শুনে পরের দিন ভোরবেলা ভাওয়ার আর ভ্যারো পুলিশের কাছে যাওয়ার জন্য বেরোয়। রাস্তায় ওদের দেখা হয় ওই গ্রামেরই এক ছেলের সাথে। সে ওদের কাছে জানতে চায় এত সকাল সকাল নতুন বউকে বাড়িতে একা ফেলে ওরা কোথায় যাচ্ছে
আর গ্রামের লোকজনের কথাও ওদের জানায়, বলে গ্রামবাসী সবাই ভৈরবকে খুব শাবাশি দিচ্ছে, বলছে নিজের ছেলে না হলেও ভাওয়ারকে যা সুন্দর একটা বউ এনে দিয়েছে, বাবা থাকলেও হয়তো এত করতো না। কিছু দূর যাওয়ার পর ভৈরব ভাওয়ারকে বলে, গ্রামের এত লোক যে আমাদের নামে এত ভালো ভালো কথা বলছে, তোর হিজড়ে বউয়ের কথা জানতে পারলে আমাদের নামে ছিছি পড়ে যাবে, আর পুলিশের কাছে গেলেও তাদের কিছু টাকা দিতে হবে। আছে তোর কাছে? তার থেকে বরং বাড়ি চল। এতক্ষণে হয়তো আপদ নিজের থেকেই বিদায় নিয়ে নিয়েছে। বাড়ি ফিরে ওরা নিজেদের ঘর দেখে চমকে ওঠে, কারণ সকালে ওরা বেরিয়ে গেলে সাবরি উঠে সমস্ত ঘরদোর পরিষ্কার করে একেবারে চকচকে করে দিয়েছিল। আর ওরা আসার সাথে সাথেই ওদের খাবার দেয় খেতে, যা হাতে নিয়েই ভাওয়ার আর জেঠু খেতে শুরু করে, আর সাবরিকেও বলে খেতে। খেতে খেতে জেঠু বলে, আরে পাগল, বাড়ির অবস্থা দেখ আর খাবারের টেস্ট দেখ। আসলে ওদের বাড়িতে কোনো মহিলা না থাকায় ঘরদোর গুছিয়ে রাখার বা ভালো রান্না করার কেউ ছিল না। সাবরি বাড়ি আসতেই ঘরের ভোল বদলে দিয়েছিল, যা দেখে শুনে জেঠু আস্তে আস্তে ভাওয়ারকে বলে, মেয়েদের সংসারে দুটোই কাজ, এক স্বামীর সাথে শুয়ে বাচ্চা জন্ম দেওয়া, আর দুই ঘরদোর গুছিয়ে রান্নাবান্না করে সংসার সামলানো। এই আপদ প্রথমটা না পারলেও দ্বিতীয়টা তো ভালো মতোই পারে। একে না হয় বিদেয় না করে ঘর সংসারে কাজ করার জন্যই এখন রেখে দিই, তাতে বরং আমাদের কিছু টাকা শোধ হয়ে যাবে, পরে দেখে শুনে ওর বাড়ি গিয়ে দিয়ে আসা যাবে। ভাবার তাও ওর জেঠুকে জিজ্ঞেস করে যদি গ্রামের কেউ জানতে পেরে যায়। তখন ভাইরা বলে, সারা গ্রামের লোক কি তোর বউয়ের লেহেঙ্গা উঠিয়ে দেখবে নাকি? ওপর থেকে দেখে আমরাও তো ওকে মেয়ে বলেই ভেবেছিলাম। এরপর ভাবার সাবরির কাছে গিয়ে আর ওর কেটে যাওয়া জায়গায় ওষুধ লাগিয়েই বলতে শুরু করে, তুই তো ঘরের সব কাজই জানিস। সাবরি বলে, হ্যাঁ, বাড়ির সব কাজই আমি করতাম, যেহেতু আমাকে বাড়ি থেকে কেউ বেরোতে দিত না। আচ্ছা, বৃষ্টির জন্য এক্সট্রা কিছু আওয়াজ এলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এখানে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। তখন ভাওয়ার বলে, আমরা তো ভেবেছিলাম তুই এতক্ষণে পালিয়ে যাবি। সাবরি বলে, কোথায় আর যাব, একবার যখন এখানে এসে পড়েছি, তোমরা তাড়িয়ে না দিলে কোথাও যাব না। এইভাবে ওদের ভাব হয়ে যায়। এখানে থাকতে থাকতে সাবরি বেশ কিছুদিন হয়ে যায়। ওখানে দূরে কুয়ো থেকে জল আনতে হয়। যখন ওখানে কেউ যায় না, সাবরি তখনই ওখান থেকে জল নিয়ে আসে। বাই এনি চান্স যদি কারোর সাথে দেখা হয়ে যায়, খুব বেশি আলাপচারিতা না করেই ও বাড়ি ফিরে আসে। সাবরিকে দিয়ে ভেরো প্রতি রাতে পা টেপাতো। একদিন ঘরে এসে সাবরি ভাওয়ারের পা টেপার কথা বলেও জানায়, আমার এখন পা টিপতে লাগবে না, আগে আমি বুড়ো হই তারপর টিপি। তা শুনে সাবরি বলে, এতদিন তুমি আমাকে তোমার কাছে রাখবে? এর উত্তরে ভাওয়ার কিছু না বলেই ওর হাত বাড়িয়ে দিয়ে বলে, পরে কি হবে তা ভেবে এখন আমরা কি করব, এখন আমার হাত টিপে দে। আর ওদের মধ্যে পুরনো জীবনের কথাবার্তা চলতে থাকে। এক সময় ভাওয়ার বলে, তুই আমার সাথে মেলা যাবি? সাবরি বলে, জ্যাঠামশাই যেতে দেবেন? ভাওয়ার বলে, পাগলি, ওসব আমি দেখে নেব, তুই যাবে কিনা বল। এরপর সাবরি লজ্জা পেয়ে যায়। এখানে ওদের কিছু রোম্যান্টিক কথা হয়। সকালে ভাওয়ার মেলায় যাওয়ার কাপড় মাথায় তুলতে গেলেই কোমরে ব্যথা লাগার ভান করে মাটিতে পড়ে যায়, আর বলে, আমার আর এই পোটলা তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। জেঠুকে বলে, তুমি চলো না আমার সাথে মেলায় এই কাপড়ের বান্ডিল নিয়ে। জেঠু বলে, পাগল নাকি, আমার পক্ষে এসব তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়, বরং তুই সাবরিকে নিয়ে যা, ও সব পারবে। এইভাবে ভাওয়ার সাবরিকে নিয়ে বাজারে যায়। ওখানে সাবরি ভাওয়ারকে খুব হেল্প করে, মানে কাপড়গুলো কোন রঙের সাথে কোন রং রাখলে অ্যাট্রাকটিভ লাগবে, কিভাবে রাখলে লোকের চোখে তাড়াতাড়ি পড়বে, এইসব করে ওদের পুরো মাল বিকেলের মধ্যে শেষ হয়ে যায়, যা দেখে ভাওয়ার খুব খুশি হয়, বলে, তুই তো অনেক স্মার্ট আছিস। এরপর ওরা বাড়ি ফেরার পথে রাস্তায় অনেক সময় একে অপরের সাথে কাটায়, আর সমস্ত ক্রেডিট ভাওয়ার সাবরিকে দেয়। আর রাতে যখন ফিরে আসে তখন দুজনেই ভিজে যায়। ফিরে এসে ভাওয়ার ওর জেঠুকে সমস্ত টাকা হাতে তুলে দিয়ে বলে, আজ আমাদের খুব ভালো ব্যবসা হয়েছে, পুরো 3000 টাকা আমি বেচেছি। যা শুনে জেঠু তো আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে, পুরো ভিজে গেছিস, যা ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নেয়। আর সাবরিকে বলে, তুই তো অল্পই ভিজেছিস, যা গিয়ে রান্না বান্না করে আমাকে খেতে দে। সব কাজ সেরে সাবরি যখন রাতে ঘরে ঢোকে তখন তাকে দেখে ভাওয়ার বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। এরপর সাবরিকে দেখে ভাওয়ার বলে, সব টাকা আমি জেঠুকে দিইনি, অর্ধেক টাকা দিয়েছি, আর বাকি টাকার কিছু তোর জন্য এই ঝুমকোটা কিনেছি। এরপর ওরা ইন্টিমেট হয়, কিভাবে তা আমি বলতে পারবো না। পরদিন সকালে ভাওয়ার খেতে গেলে ওর পিছন পিছন সাবরিও যায়, আর ওদের রোম্যান্স করতে একজন গ্রামের মানুষ দেখে নেয়। গ্রামের দিকে রাতের বেলায় সব কাজকর্ম সেরে পুরুষ মানুষদের যে তাসের আড্ডা বসে, সেখানে একজন ভাইরোকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ 8 মাস হতে চললো ভাওয়ারের বিয়ে দিয়েছো, এখনো পর্যন্ত তো কোনো গুড নিউজ শুনলাম না। যা শুনে ভ্যারো ওখানে কিছু ভুলভাল বকে চলে আসে, আর বাড়ি এসে ভাওয়ারকে বলে আজে কালে সাবরিকে নিয়ে কোনো বৈদ্যর কাছে গিয়ে দেখিয়ে নিতে, আর ওর কাছ থেকে
সাবরির বাজা হওয়ার সার্টিফিকেট নিয়ে আসতে, তাহলে লোকজনকে বলা যাবে ওর আর বাচ্চা কাচ্চা হবে না। যা শুনে ভাবার খুব রেগে যায় আর বলে এটাও তো বলতে পারে আমি নপুংসক। আর এখানে ওদের একটু ঝগড়া হয়ে যায় আর ভাবার বলতে থাকে তোমার জন্য আজ আমার এই অবস্থা। একে তো আমার এত জমি বিক্রি হয়ে গেল, তারপর হাতে এলো তো এই হিজড়ে। যা শুনে সাবরির খুব কষ্ট হয়, কিন্তু ও মুখে কাউকে কিছু বলে না। রাতে যখন ভাবার সাবরির কাছে যায় তখন ক্ষমা চেয়ে বলে আমি এসব তোকে বলতে চাইনি। আসলে আমি জেঠুর সামনে কখনোই কিছু বলতে পারি না। জেঠুর ঘর, তার ব্যবসা, তাই সবসময় আমাকে মুখ বুজে খেটে যেতে হয়। এবারে এইসব আর সহ্য করতে পারিনি। এসব শুনে সাবরি বলে সরি, আমি তোমাকে কোনোদিনই সন্তান সুখ দিতে পারবো না। চলো না আমরা এখান থেকে দূরে কোথাও যাই আর সংসার করি। তা শুনে ভাবার বলে আমি তোর মতো এত সাহসী নয়, আমি কিছুই করতে পারি না। যখন আমি ছোট ছিলাম আমার মায়ের মেয়ে হয়েছিল, কিন্তু আমাদের সমাজে মেয়ে সন্তানের কোনো জায়গা হয় না। তাই সেই ছোট্ট জীবনকে না খেতে দিয়ে মায়ের থেকে দূরে রেখে দিয়ে মেরে ফেললো। মা কাঁদতেই থাকলো একবার মেয়েটাকে চোখের দেখা দেখবে বলে, কিন্তু তখনও আমি কিছু করতে পারলাম না। বাবা এই উঠোনে খাটিয়ায় শুয়ে থেকে থেকে মারা গেল। তার চিকিৎসা করতে আমাদের কত জমি বিক্রি করে দিতে হলো, তখনও আমি কিছু করতে পারিনি। এইভাবে কথা বলতে বলতে রাত বাড়তে থাকলে ওরা আবার ইন্টিমেট হয়। তখন জেঠু জল খেতে উঠলে ওদের রুমের ভেতর থেকে আওয়াজ আসে, আর তখনই সে উকি মেরে দেখে আর আশ্চর্য হয়ে যায় আর মনে মনে ভাবে ভাবার তো বাঁজা জমিতেও লাঙ্গল চালাচ্ছে, আমাকেও এর লাভ নিতে হবে। পরদিন সকালে ভাবার জেঠুর কথা মতো বৈদ্যনাথের কাছ থেকে বলে ওষুধ আনতে যায়। সন্ধেবেলা হওয়ার পরও যখন ফেরেনি তখন জেঠু মনে মনে ফোন দিয়ে আঁটে। সাবরি যখন জেঠুর পা টিপেছিল তখন জেঠু ওকে টানাটানি শুরু করে আর বলে যা তুই ভাবারকে দিচ্ছিস তা আমাকেও দে, আমারও সেবা কর। এসব শুনে সাবরি বলে আমি তোমার বৌমা, কি বলছো, আর এখান থেকে পালিয়ে যায়, নিজের ঘরে চলে আসে। কিন্তু ভেরো ওর পিছন ছাড়ে না, পেছন পেছন এসে ওর মাথা ঠুকে ঠুকে ওকে অজ্ঞান করে দেয় আর ওর সর্বনাশ করে। রাতে ভাবার ফিরে আসে আর সাবরিকে ওভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে তোর এরকম অবস্থা কিভাবে হলো। তখন সাবরি ওকে সব সত্যি কথা জানায়। যা শুনে ভাবারের মাথা ঠিক থাকে না আর ও জেঠুর ওপর ঝাঁপিয়ে পড়ে। ভাবারকে থামাতে পারবে না দেখে ভাইরো গ্রামের লোকজন ডাকতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে দেখ ভাবারের বউ মেয়ের জায়গায় হিজড়ে তুলে নিয়ে এসেছে। পরের দিন পঞ্চায়েতে সালিশি সভা বসে। ভাইরো সব দোষ ওর ভাইপোর ঘাড়ে দিয়ে বলে আজ সবার সামনে ওর ঘাগড়া উঠিয়ে দেখ ও হিজড়া না মেয়ে। ভাবার সবাইকে সত্যিটা জানালে ভাইরো বলে আমি তো ভালো মনে ওদের বিয়ে দিয়ে এনেছিলাম, আমি কি ঘাগড়া তুলে দেখেছি কখনো ও মেয়ে না আরো কিছু। এইসব কথা বলে সভাতে নিজের দোষটা চাপা দিয়ে দেয় আর বলে ওদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, আর যদি ভাবার আমার কাছে সবার সামনে পা ধরে ক্ষমা চায় তাহলে হয়তো আমি ক্ষমা করে দেখতে পারি। পঞ্চায়েত প্রধানও ভেরোর হয়ে রায় দেয়। সব বুঝে ভাবার ওর জেঠুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চায় আর সাবরিকে এক কাপড়ে পেরিয়ে যেতে হয়। বাস স্টপে বসে বসে সাবরি দেখে ওর বর মানে ভাবার সবাইকে ফেলে ওর কাছে চলে এসেছে আর বলছে আমাদের এই গ্রামের কাউকেই দরকার নেই, চল আমরা দূরে কোথাও সংসার পাতি। সাবরিও জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুমি আসবে আমার কাছে, কিন্তু যখন চোখ মেলে দেখে ভাবার না অন্য কোনো লোকের কাঁধে মাথা দিয়ে ও শুয়ে আছে আর ও ভয় পেয়ে দূরে সরে যায়। সেই লোকটি বলে তুমি সেই না যাকে হিজড়ে বলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। সাবরি কোনো উত্তর না দিয়ে বাসে উঠে পড়ে। বাসে উঠে দেখে ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা বসার জায়গা আছে, তাই সে বাসের মেঝেতেই বসে পড়ে। কন্ডাক্টর যখন ওকে উঠে সিটে বসতে বলে তখন ও তালি দিয়ে বলে আমি হিজড়ে, আমার জন্য এখানে কোনো জায়গাই নেই। এইভাবেই মুভিটি শেষ হয়। এই মুভিতে দুটি সোশ্যাল ইস্যুকে দেখানো হয়েছে, এক শিশুকন্যা হত্যা আর এক সমাজে তৃতীয় লিঙ্গের প্রতি অন্যায় অবিচার, যা সত্যি বেদনাদায়ক। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কোনো মুভি বা সিরিজের রিকোয়েস্ট থাকে তাহলে জানাতে পারো, আমি নিশ্চয়ই আনার চেষ্টা করব। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।